বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মনে। মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে এই অনুষ্ঠানে প্রথমে আমার ডাইনি আছেন চৌধুরী মুস্তাক, উনি শহরে গেরিলা যোদ্ধা ছিলেন, দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা ছিলেন। আমার ডাইনি আছেন গাজী মোহাম্মদ আলী, যারা দক্ষিণ অঞ্চলে দুর্ধর্ষ অপারেশনের নেতৃত্ব দিয়েছেন গাজী মোহাম্মদ আলী। আজকে আমি প্রথমে সাদর আমন্ত্রণ জানাবো চৌধুরী মুস্তাককে। আপনি অনেকদিন পরে আপনাকে আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনি চট্টগ্রাম শহরের শহীদ জিন্নাবাহিনী গ্রুপে ছিলেন, আমরা সবাই জানি। আপনি চট্টগ্রাম শহরে একটা এমন গুরুত্বপূর্ণ অপারেশন আপনারা করেছেন, অনেক অপারেশন করেছেন, গুরুত্বপূর্ণ একটা অপারেশনের কথা আপনি বলবেন সুন্দরভাবে। 1969 সন ছিল গণ আন্দোলনের দিন। 70-এ নির্বাচন হয়, 71-এর 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, এটা একটা সম্মোহনী। এবং এটা এই বক্তৃতা আপনারা জানেন ইউনেস্কো থেকে একটা হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে। সেরকম ওটা ছিল 7ই মার্চ। তারপরে 25শে মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দিবস, এইসব হচ্ছিল 1971-এ। আমি তখন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। আমি অবজার্ভ করছিলাম এগুলি। আমার রক্তেও কিছুটা স্বাধীনতার বিরোধী, যারা ওদের বিরুদ্ধে কাজ করার কিছুটা আমার ভেতর কাজ করছিল। কারণ আমার আব্বা মরহুম ফিরোজ হোসেন চৌধুরী সাহেব, উনি একজন প্রো আওয়ামী লীগার ছিলেন এবং অ্যাক্টিভ মেম্বার ছিলেন, সেটাও আমার ভিতরে আছে। প্লাস আমিও আমার চোখ কান খোলা আমি দেখেছি। আমরা যখন এইসব দেখলাম তখন আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার কলেজিয়েট স্কুলের 7 জন আমার সহপাঠী ছিল। এর মধ্যে আহমেদুল্লাহ, জাকারিয়া, কামরুল, আব্দুল মালেক, শহীদ, মুস্তাফি যিনি পরে শহীদ হন, এবং আমি। আমরা চট্টগ্রামের একটা ত্রাস ছিলাম। আমরা প্রচুর অপারেশন করেছি চট্টগ্রামে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্পিকার ফজলুল কাদের চৌধুরীর জনসভা লন্ডভন্ড আমরা করে দেই। তো তখন সেটা ছিল 3রা ডিসেম্বর শুক্রবার দিন, জুমার নামাজের পর। আমি এবং আমার সব যোদ্ধা জাকারিয়া, আমাদের উপর দায়িত্ব অর্পণ করা হয় সেই জনসভাটা লন্ডভন্ড। কে দিল আপনাদেরকে? আমাদের লিডার তখন তো কমান্ডার জিনা ভাই তো শহীদ হয়ে গেছেন। এরপরে ছিলেন সেলিম ভাই, উনি আমাদেরকে বললেন তোমাদেরকে এটা যেমনি হোক লন্ডভন্ড করতে হবে। তো একটা জিনিস কি, যে কোনো একটা অপারেশন করা কিন্তু খুব সহজ। একটা জাহাজ ডুবানো, একটা লোককে মারা, কারণ কেউ জাগ্রত নাই। যে কোনো অবস্থায় আমরা একটা গেরিলা যুদ্ধ ছিলাম, আমরা অনেক অপারেশন করেছি। কিন্তু সেই জনসভাটা ছিল সাংঘাতিকভাবে পাক সেনা দ্বারা বেষ্টিত। রাজাকার, শান্তি বাহিনী সবাই ছিল এবং তাদের ফলোয়ার্সরা ছিল ওই মাঠে। ওরকম একটা মাঠে অপারেশন করা সত্যি খুব দুরূহ কাজ ছিল। আমরা খুবই দুজন দুশ্চিন্তা পড়ে গেলাম যে কিভাবে আমরা এখানে অপারেশন করব। আমরা অনেক অপারেশন করছি কিন্তু লোকজন জানে না। তো আমরা হঠাৎ করে যে গ্রেনেড মারতাম, গুলি করতাম, লোকজন মারতাম, বাস পোড়ায় দিতাম, কিন্তু সেটাতে সবাই সজাগ। এবং যেহেতু স্বাধীনতা আমরা ডিসেম্বরের 16 তারিখ পেয়েছি, ওটা 3 তারিখ, খুব সতর্ক তখন পাকিস্তান সৈন্যরা, পাক বাহিনী, পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা। তো শুধু যে মাঠ বেষ্টনী করেছিল তা না, আপনাদের হজরত আমানত শাহ মাজার শরীফের ওই রাস্তা, খাতুনগঞ্জের রাস্তা, সিনেমা হল খুরশিদ মহলের রাস্তা, আমাদের কোতোয়ালি থানার রাস্তা, সব রাস্তা সাংঘাতিকভাবে করেছিল। তো আমি আর জাকারিয়া আমরা কলেজিয়েট স্কুল থেকে, ওইখানে হস্টেল থেকে আমরা শুরু করি একটা বেবি ট্যাক্সি নিয়ে। তখন আমরা বেবি ট্যাক্সিকে বলতাম ত্রিচক্রযানকে। আমরা কোর্টের কাছাকাছি এসে ছেড়ে দেই। প্রায় 1 টাকাও হয়নি, 70-80 টাকা, 80 পয়সা হয়তো বিল ছিল করে আমরা দুজন আস্তে আস্তে সবার দিকে যাচ্ছিলাম। তো পাকিস্তান হানাদার বাহিনী কিন্তু আমাদেরকে সন্দেহ করছিল না, কারণ এই ঘটনা প্রায় 50-51 বছর আগের। আমরা ছাত্র, আমরা নিষ্পাপ, দুজনেরই চেহারা। আমরা আস্তে আস্তে গেলাম মাঠের দিকে, দেখি যে কঠিন অবস্থা, চারিদিকে শুধু পাকিস্তান হানাদার বাহিনী সতর্কভাবে তাকিয়ে আছে। তো আমরা তখন মাঠে একটা
ছোট প্রাচীর ছিল, আমি জানি না এখন আছে ছোট ওয়াল ছিল, যে ওয়াল ছিল, এই ওয়ালের পাশে আমরা দুজন গিয়ে দাঁড়ালাম। তো এখন আমি যে গ্রেনেডটা যেভাবে নিয়েছিলাম, যদি একটু আপনি অনুমতি দেন আমি দেখাতে পারি। আমি যদি এটাকে একটা গ্রেনেড সিম্বল ধরে নেই, আমি তখন এইখানে রেখে, যেহেতু আমরা সাফারি পড়তাম তখন, এরকম সাফারি, আমি আরো অনেক ক্ষীণ ছিলাম, দেখা যাচ্ছিল না, এইভাবে আমরা আস্তে আস্তে হেঁটে চলে গেলাম। তো এখন ওখানে যাওয়ার পরে প্রাচীরের কাছে এইটা খুলে, ডেটোনেটর খুলে ছোড়াটা আমাদের জন্য খুবই কঠিন ছিল, কারণ হাত নড়ছে। আমাদের খুব কাছাকাছি পাক সেনাদার বাহিনী আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আমি জানি না তাকাচ্ছে কিনা, কিন্তু আমাদের ভয় হচ্ছিল হয়তো আমাদের দিকে তাকাচ্ছে। আমি আর জাকারিয়া কথাও বলতে পারছিলাম না, নিজে নিজে ইশারায় বললাম যে আমাদের ভেতরে যাওয়া উচিত। প্রাচীর টপকে আমরা দুজনে ভিতরে গেলাম, ওখানে বসে সবাই দেখছে। বসে কিছুক্ষণের মঞ্চের কাছাকাছি, হ্যাঁ মঞ্চের অত কাছাকাছি না, মাঝামাঝি, হ্যাঁ, আমরা পট করে গ্রেনেডটা ছেড়ে দিলাম, সাথে সাথে এটা ব্লাস্ট করলো। ব্লাস্ট করার পর এখানে স্প্লিন্টার দিয়ে লোকজন কিছু হতাহত, আর সাথে সাথে পাকিস্তান আর্মিরা সেই বৃষ্টির মতো গুলি 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 গুলি, আর মানুষের ছোটাছুটি, স্টেজ থেকে যারা ছিলেন সবাই কোন দিকে কে চলে গেছে কারো কোনো খেয়াল নেই, কারণ সবাই জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেই মুহূর্তে। কোথায় জাকারিয়া গেল, কোথায় আমি একটু তাকালাম খুরশিদ মহল সিনেমা হলের দিকে, দেখলাম কিছু লোক ওইদিকে দৌড়ে যাচ্ছে, পাকিস্তান হানাদার বাহিনী ওদেরকে ব্যানর দিয়ে বাট দিয়ে একদম আমার সামনে প্রায় 15-20 জন লোককে মেরে ফেলবো। অন্য সাইডে কি হচ্ছে আমি দেখি নাই। তারপরে কোথায় চৌধুরী মুস্তাককে বলবো আপনি একটা স্মৃতিচারণ, মানে একটা স্মৃতিচারণমূলক একটা বক্তব্য দেন। একটা স্মৃতি আমার কাছে খুবই, এখনো যখন মনে হয় আমার শরীরে শিহরণ জেগে উঠে। আমি আমাদের কমান্ডার শহীদ এম এ জিন্নাহ, উনি আর আমি তখন বেব ট্যাক্সিতে আমরা স্টেশন রোড আসছিলাম, স্টেশন রোডের দিকে যাচ্ছিলাম। কোথায় আসতেছিলেন? আমরা চকবাজার থেকে, চকবাজার আমাদের ক্যাম্প ছিল। তো ইয়েতে 7 রাস্তার মোড়, যেখানে রেলওয়ে হেড অফিস, 7 রাস্তার মোড়ে আমাদেরকে পাকিস্তান আর্মি থামালো, হোল্ড করে জিন্নাহ ভাইয়ের কোমরে রিভলভার, আর আমি আর্মসলেস, ওনার সাথে আমি যাচ্ছি কোনো একটা মিটিংয়ে। তো যখনই আমাদেরকে আর্মিরা থামালো, সাথে সাথে আমি তো জানি আজকে এখানেই অবধারিত মৃত্যু তো ভালো, কিন্তু ওরা নখ তুলে দিবে, চোখ তুলে নিবে, ইত্যাদি ইত্যাদি। দুজন দুই দিক থেকে নামালাম, আমাকে চেক করলো, কিছু নাই। জিন্নাহ ভাইকে চেক করলো, কিছু নাই। আমি তো জিন্নাহ ভাইয়ের দিকে তাকাতে পারছিলাম না ভয়ে, যে এখন ওনাকে গুলি করবে, তারপর আমাকে গুলি করবে নিশ্চয়ই। কিন্তু আমি দেখি জিন্নাহ ভাইকে ছেড়ে দিল। জিন্নাহ ভাইকে ছাড়ার পর আমি ওনাকে বেব ট্যাক্সিতে উঠার পর আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনার রিভলভার কই? আরে আমি কি এত সহজ লোক, আমাকে ধরবে পাক আর্মি? এই দেখো আমার প্যান্টের লুপের সাথে এই রিভলভার দড়ি দিয়ে বাঁধা। ওরা যখন ধরলো আমি রিভলভার ছেড়ে দিচ্ছি নিচে, তো ওরা আমাকে চেক করলো হাঁটু পর্যন্ত সব চেক করছে, কিন্তু আমার রিভলভার তখন নিচে পড়ে গেছে, ওরা আমাকে ধরতে পারেনি। হি ওয়াজ দ্যাট ট্যালেন্ট। মুস্তাক, আপনাকে আরেকটা স্মৃতিচারণমূলক প্রশ্ন আপনি একটু বলবেন। আমার আরেকটা স্মৃতি, আমরা তো এক এক সময় এক এক জায়গায় থাকতাম, কোনো এক জায়গায় থাকার তো প্রশ্নই উঠে না। তো এক সময় আমরা কাটরলিতে চলে গেলাম, আমাদের সহযোদ্ধা জসিমদের বাড়িতে। তো সেটা টিনের ঘর ছিল, আমরা তো রাত্রে খুব লুকিয়ে থাকতাম কোন রকম আওয়াজ ছাড়া, কথাবার্তা খুব আস্তে করে বলতাম, যেন আশপাশের লোক, গ্রাম তো টিনের ঘর, বেড়ার ঘর, কেনাকে আমাদের কথা শুনে, আমাদের মুভমেন্ট দেখে, জানে, বোঝে। এটা খুব রিস্কি ছিল আমাদের জন্য, কিন্তু তাছাড়া উপায় নাই, আমরা চেঞ্জ করে থাকতাম। তো একদিন জসিমদের বাড়িতে রাতে খাওয়া দাওয়ার পরে আমি আমার গানটা ঠিক করছিলাম, চেক করছিলাম সব ঠিক আছে কিনা। হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলি বেড়ে একদম টিনের চাল ছিদ্র করে বাইরে চলে যায়। আমি সহ আমাদের যারা সহযোদ্ধা ছিল, আহমেদ আলী, শহীদ, সব ভয় পেয়ে গেল যে এখন এইখানে এই গ্রামে আওয়াজ শুনলে সবাই বুঝে যাবে যে এখানে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা আছে না, এবং পাকিস্তান হানাদার বাহিনীকে কেউ যদি খবর দেয় যে এখানে মুক্তিযোদ্ধা আছে, কিংবা রাজাকার শান্তি বাহিনীর লোক যদি টের পায়। কিন্তু আল্লাহর মেহেরবানি, ওই রাতটা আমাদের যদিও অনেক টেনশনে ছিল, আমরা খুবই টেন্স ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। ওটা একটা বিরাট ভয় পেয়ে গেছিলাম। আর এরকম ঘটনা ঘটছিল জাকিরিয়া দিয়ে ইন্ডিয়াতে আসার সময়, আল্লাহ রহমত আমরা সেভ হই। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। মুস্তাককে।